গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াসের যারা প্রিপারেশন করছো, পিএসসি মিসলেনিয়াস মেন্স, এর আগে তোমাদেরকে পেপার বেঙ্গলি পেপার, যেটা পেপার 3, সেই পেপারটা দেখিয়েছিলাম একটা মক টেস্ট কেমন প্রশ্ন হতে পারে এবং কেমন ভাবে কি লিখবে। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পেপার 3, অর্থাৎ ইংলিশ পেপারটা আলোচনা করব। যে ইংলিশে একটা যেমন ভাবে এক্সামে তোমাদের প্রশ্ন আসবে সেই রকম এক্সাম ওরিয়েন্টেডই কোশ্চেন করার এখানে চেষ্টা করা হয়েছে, এবং সেই সাথে মোটামুটি আনসার কি কিছু দেখানোর চেষ্টা করছি, এবং যারা এক্সাম দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের একজন দুজনের পেপারটা দেখাচ্ছি, এবং আনসারটা কেমন ভাবে কি চেক করা হয়, কেমন কি মার্কস পাওয়া যেতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া চলে আসবে। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে মিসলেনিয়াসের মেন্সের টোটাল কোর্সটা এবং সেই সঙ্গে হচ্ছে এই সমস্ত এক্সাম গুলো দিতে চাইছো, তোমরা 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে, কারণ সেপ্টেম্বর থেকে যে ব্যাচ শুরু করেছিলাম মিসলেনিয়াসের তাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, যে প্রথম প্রশ্ন যেটা থাকে, যে আরেকটা দেখে নিই, যে ফুল মার্কস হচ্ছে 150, আর টাইম যেটা থাকে 1.5 ঘন্টা সময় দেওয়া থাকে, এবং এটা বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে ইউজ XYZ ইন প্লেস অফ দ্য এনি নেম অর অ্যাড্রেস ইফ নেসেসারি। প্রয়োজনীয় কি করতে হবে, কোনো নাম বা জায়গার পরিবর্তে XYZ ব্যবহার করা উচিত। তো যে অনলাইন প্ল্যাটফর্ম ইজ এ ব্লেসিং অর কার্স ইন হিউম্যান লাইফ, রাইট এ রিপোর্ট অন দিস টপিক উইদিন 200 ওয়ার্ডস উইদিন দ্য ফলোইং পয়েন্টস। এটাতে একটা রিপোর্ট রাইটিং 40 মার্কস থাকবে, অর্থাৎ অনলাইন যে প্ল্যাটফর্ম সেটা আশীর্বাদ নাকি অভিশাপ মানব জীবনে, এর উপরে নিজের পয়েন্টকে ব্যবহার করে তথ্যগুলোর সাহায্যে, সংকেতের সাহায্যে রিপোর্ট লিখতে হবে। পারপাস অফ অনলাইন প্ল্যাটফর্মস, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মের উদ্দেশ্য কি, ভেরিয়াস অনলাইন প্ল্যাটফর্মস, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলো কি, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ইম্প্যাক্ট অন ইউথ, সাইবার ক্রাইম, রুলস অ্যান্ড রেগুলেশনস, কনক্লুশন। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। কেন? তার কারণ এটা আমি শুধুমাত্র কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম বলতে শুধুমাত্র কিন্তু আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার এই সমস্ত জিনিস, সোশ্যাল সাইটের ব্যাপার কিন্তু বলিনি। অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম বলতে সমস্ত গেমিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাপস, তারপরে হচ্ছে এই যে টাকা ট্রান্সফারের বা হচ্ছে মোবাইল ব্যাংকিং পরিষেবা বা সমস্ত যত আছে, ফোন পে, গুগল পে, পেটিএম বা এরকম ধরনের যে সমস্ত জিনিস, কারণ সাইবার ক্রাইমের যে ব্যাপারটা সেটা এখানে টানা হয়েছে। মানে এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপরেই শুধু লিখলে কিন্তু হবে না, ভালো দিক খারাপ দিক, ঠিক আছে, সভ্যতা অনেকটা অগ্রগতি হয়েছে যে কোনো টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বা কোনো তথ্য জানতে বা বিভিন্ন অ্যাপের সাহায্যে সমস্ত হেল্প পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তো রয়েছেই। তো এই সাইবার ক্রাইমের ভীতি হচ্ছে, ঠিক আছে, জিনিস মানে বিভিন্ন তথ্য চুরি হয়ে যাচ্ছে বা হুমকি বা টাকা পয়সার লেনদেনের ফাঁস হয়ে যাচ্ছে, এই বিভিন্ন যে ব্যাপার সবটাই তোমাকে টানতে হবে। সেই সঙ্গে রুলস আর রেগুলেশন, অর্থাৎ যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা সাইবার ক্রাইম অপরাধ বা এই সমস্ত জিনিসের যে সমস্ত নিয়ম কানুন আছে সেইগুলো এখানে বলতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এটা, যে দেখো, যে রাইট এ প্রেসিজ অফ দ্য ফলোইং প্যাসেজ উইথ এ সুইটেবল টাইটেল। অর্থাৎ এই যে অনুচ্ছেদটা দেওয়া আছে, এই অনুচ্ছেদটা পড়ার পরে কি করতে হবে, যে একটা উপযুক্ত শিরোনাম সহকারে তোমার একটা প্রেসি লিখতে হবে। তো এটা আর পড়ছি না, ঠিক আছে, স্ক্রিনশট বা পজ করে নিয়ে তোমরা পড়ে নিতে পারো, যে দেখে নিতে পারো। এটা হচ্ছে একটা 40 নম্বরের, অর্থাৎ রিপোর্ট রাইটিং এ 40 নম্বর থাকবে, একটা প্রেসি লেখাতেও তোমার 40 নম্বর থাকবে। তারপরে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ দুটো প্যারাগ্রাফ থাকে সাধারণত, প্রত্যেকটা প্যারাগ্রাফ বাংলা থেকে তোমাকে ইংরেজি করতে হবে, 20+20, 20 20, 40 নম্বর করে থাকে। এখানেও জিনিসগুলো বেশ কঠিন। কেন? তার কারণটা দেখো, যে পাঠশালা বসে বৈকালে, সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে, সকলে বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে, অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনিয়াছে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো আগে প্রথমে টেন্সকে বুঝতে হবে, টেন্সকে বোঝার পরে এর অন্তর্নিহিত মানে বুঝতে হবে, বা প্রত্যেকটা ওয়ার্ডে যে সব শুদ্ধ লেখা আছে, ঠিক আছে, মানে তোমাকে এর এক্সাক্ট বাংলা যেমন অল টুগেদার, মানে ইংরেজি সেই জিনিসটা করতে হবে, জীর্ণ, ছেঁড়া, এই সমস্ত জিনিসের ওয়ার্ডগুলো জানতে হবে। অর্থাৎ পুলিশের তুলনায় ক্লার্কশিপ বা মিসলেনিয়াস অনেকটা স্ট্যান্ডার্ড। এখানে তোমাকে ভালো একটা লিটারেচারের নলেজ জানা দরকার, তবেই তুমি এখানে লিখতে পারবে। তারপর আরেকটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ যেটা দিয়েছে, দেখি যে সুভাষচন্দ্র চিত্তরঞ্জনের সুযোগ্য শিষ্য সুভাষচন্দ্র দেশ সেবার সূত্রপাত হয় আইসিএস পাস করার পরে, এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন। এই যে এই সমস্ত সুযোগ্য শিষ্য, ঠিক আছে, এগুলো আগে থেকে ভালো ওয়ার্ড, মানে ভালো বেশ নলেজ না থাকলে পারা যাবে না, বা এরকম ধরনেরই তোমাকে দেওয়া হয়। তারপরে বড় সাধনার ধন,
তারপরে এই যে অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে সুভাষচন্দ্র চরম গৌরবের চাকরি মায়া ত্যাগ করিয়া, এই সমস্ত জিনিসগুলো বেশ কঠিন তৈরি করা। যাই হোক, এখন তো আমি আনসার বলছি না, পরে বলার চেষ্টা করছি। তো এই 40 + 40 + 40 চলে গেল 120 নম্বরের। এবার গ্রামার পার্ট যেটা থাকে সাধারণত কি থাকে, প্রিভিয়াস ইয়ারে যদি দেখো তাহলে হচ্ছে 10 + 10 + 10, অর্থাৎ 5টা করে কোশ্চেন থেকে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে থাকে। মানে হতে পারে ধরো রিরাইট, যেমন এটা করেছি যে গ্রামার, যে রিরাইট ফলোয়িং সেন্টেন্সেস কারেক্টলি, অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোকে তোমাকে সঠিকভাবে লিখতে হবে। যেমন আই কালেক্টেড দ্য ইনসিডেন্ট আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট। ঠিক আছে, এটা ভুল আছে কোথায়, যে অতীতের দুটো ঘটনার যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্টে, পরেরটা যেটা হয় সেটা হচ্ছে সিম্পল পাস্টে। মানে আফটার আই হ্যাড হ্যান্ডেড ওভার মানে এইটুকু, মানে আমার স্টেটমেন্ট হ্যান্ড ওভার করার পরে আমি মানে খবর বা আমি ঘটনা সংগ্রহ করেছিলাম। তাই ভুল আছে এই জায়গাতে, এই জায়গা হবে পাস্ট পারফেক্ট। তাই তোমাকে এরকম লিখতে হবে, ধরো এটা 4 আছে, তাহলে হচ্ছে 4 নাম্বারিং করে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে আবার পুরোটা রিরাইট করে লিখতে হবে যে I collected the incident after I had handed over my statement। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তারপরে 2 নম্বর যেটা, ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট ফর দ্য লাস্ট 2 months, কোথায় ভুল আছে তোমাকে রিরাইট করে লিখতে হবে। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার লিখতে হবে। তো সাধারণত কি থাকে, এরকম 5খানা থাকে, 2 নম্বর করে দেয়, 5 × 2 = 10 নম্বর। কিন্তু আমি যেটা করেছি যে 5টা দিইনি, তার পরিবর্তে কি করেছে, আরো নতুন নতুন টপিক ঢুকিয়েছে। অর্থাৎ হতে পারে যে প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র যে 3টে টপিক দেওয়া ছিল সেই 3টে টপিকের বাইরে আসতে পারে। যেমন ভয়েস চেঞ্জ একবারে দেয়নি, দিতে পারে ভয়েস চেঞ্জ দিল বা ন্যারেশন দিল, সেরকমও থাকতে পারে। পরের বি দিয়েছি যে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ মেনি ফ্যাক্টরস উইদিন আওয়ার নেশন অ্যাফেক্ট ইকোনমি। তারপরে ডিড ইউ সি দ্য বার্ড। নেক্সট হচ্ছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা টপিক গেল। আর একটা দিয়েছি কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এই যে ভুল বানান দেওয়া আছে এটাকে ঠিক করতে হবে। এবার দেখো তুমি কিভাবে বুঝবে, মানে এখানে উচ্চারণটা করবে KOLIG, কোলিগ। উচ্চারণটা কি হচ্ছে, কোলিগ। অর্থাৎ তুমি ভাববে যে ধারে কাছেই তো গেল না, সি দিয়ে শুরু হয়, কিন্তু এইরকম ভাবে থাকতে পারে KOLIG। মানে এটা যখন আমরা কোনো হোয়াটসঅ্যাপে বা ইয়েতে যখন টাইপ করি বাংলা ইংরেজি যেমন ভাবে লিখি সেইভাবে উচ্চারণটা করতে হবে, দিয়ে তার আসল যে বানানটা সেটা লিখতে হবে। মানে KOLIG, কোলিগ। কোলিগ বানান কি হয় তোমাকে এভাবে লিখতে হবে, এই বানানটা লিখে দেবে, দিয়ে হাইফেন দেবা, তীর চিহ্ন দিয়ে এভাবে লিখবে যে COLLE তাই তো কলিগ বানানটা, তাহলে হচ্ছে COLLEAGUE, কলিগ। এইভাবে লিখতে হবে। হাইজিন, হাইজিন বানানটা যেটা সেটা তোমাকে লিখতে হবে। কমিটি, কমিটি বানানটা যেটা সেটা আসল তোমাকে লিখতে হবে এভাবে। নেক্সট হচ্ছে রাইট মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়াম ফ্রেজ, অর্থাৎ এই যে হোপ এগেনস্ট হোপ, তারপর যে টার্ন ওভার এ নিউ লিফ, ফিশ আউট অফ ওয়াটার, এই সমস্ত যে ইডিয়াম ফ্রেজ দেওয়া আছে এগুলোকে দিয়ে কি করতে হবে, একটা সেন্টেন্স তোমাকে বানাতে হবে, সেন্টেন্স বানাতে হবে মিনিংফুল। আর একটা টপিক যেটা দিয়েছি সেটা হচ্ছে চুজ কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এই ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে নিতে হবে। যেমন হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ড্যাশ ক্যাপাসিটি, অপশন আছে বিয়ন্ড, এক্সিড, বিফোর। তো দ্য ওয়ার্ক ইজ বিয়ন্ড হিজ ক্যাপাসিটি, ঠিক আছে, বিয়ন্ড হিজ ক্যাপাসিটি। তো তোমার একটা পুরো বাক্যই লেখা উচিত যে নাম্বার দিয়ে দিস ওয়ার্ক হিজ, ওই B1টা ওখানে লিখবে, হিজ ক্যাপাসিটি পুরো সেন্টেন্সে লেখা উচিত। শুধুমাত্র আনসারটা লিখে দিলে হবে না, লিখবে না। তো এই হচ্ছে কোশ্চেন 150 নম্বরের। তো দেখো যে একটা ক্যান্ডিডেটের তোমার আনসার শিট দেখাচ্ছি, যে এই ক্যান্ডিডেট যে সে 91 পেয়েছে, তো আউট অফ 150 91 পেয়েছে, মানে 60% নাম্বার। তো 60% নাম্বার মানেও বেশ টাফ তোলা, ঠিক আছে। ইংলিশে 60% নাম্বারটা তোলাও মানে কিন্তু মিসলেনিয়াসে খুব টাফ। আর বিশেষ করে এখানে রিপোর্ট রাইটিং টপিকটা বেশ কঠিন ছিল। টপিক মানে দেখো কঠিন মানে কি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসেবে ভাবলে হবে না, কিন্তু পুরো অনলাইন প্ল্যাটফর্ম বা সেই হিসেবে আলোচনা করতে হবে। তো যে অনলাইন প্ল্যাটফর্ম সে ব্লেসিং, আর এই একটা টাইটেল দিতে হবে, বাইশ টাপ্পি পুরোটা লিখতেও পারো না লিখতে পারো, তারপরে জায়গার নাম XYZ, তারপরে হচ্ছে ডেট টাইম দিতে হবে, এই যে ফরম্যাট, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে মোটামুটি 200টা বা 250টা শব্দের মধ্যে লিখতে হবে। এর যে সেন্টেন্স গুলো মোটামুটি যা দেখেছি যে সেন্টেন্সে সেরকম ভুল নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্ত ব্যাপারগুলো এখানে সবাই তুলতে পারেনি, যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাকে অনেকে হয়তো বেশি জোর দিয়েছে,
ঠিক আছে, ওই ব্যাপারগুলোকে বেশি জোর দেয়নি, বা দিলে পরে হয়তো হালকা করে উপর উপর গেছে। তো মোটামুটি দেখো যে 29 পেয়েছে। 29 এবার কিভাবে, তার কারণটা হচ্ছে যে মোটামুটি আমি যে জিনিসটা দিয়েছি, যে ধরো একটা ফরম্যাট, মানে 40 নম্বরকে এইভাবে ভাঙা যেতে পারে বা এইভাবে দেওয়া হয় সাধারণত, আমি যতদূর জানি, যে 10 নম্বর যেটা, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংটার ফরম্যাট ঠিকঠাক ভাবে সাজানো আছে কিনা পরপর। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কতটুকু তথ্য দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই টপিক রিলেটেড। আর 15 নম্বর যেটা, সেটা হচ্ছে সেই তথ্যের সাথে সাথে সেটা ঠিকঠাক ভাবে একটা সুসংবদ্ধভাবে সাজানো আছে কিনা, বা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল এরর বা সেন্টেন্স গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারের উপর, এই তিনটে পার্টের উপর ডিপেন্ড করে। তো সেই অনুযায়ী সে, মানে ফরম্যাট যেটা, সে ঠিকঠাকই মোটামুটি মেনটেন করেছে। তো 9 দেওয়া হয়েছে। তথ্য বা যে ব্যাপারটা, সেই ব্যাপারের মধ্যে 10 দেওয়া হয়েছে, আর এটাতে 10 দেওয়া হয়েছে, মানে 29, মানে ভালোই মার্কস পেয়েছে। ঠিক আছে, হতে পারে যে আরেকটু কম নাম্বারে পেতে পারে, আমি একটু বেশি দিয়েছি, কারণ একদম কম নাম্বার দিলে একটু কনফিডেন্স মানে লো হয়ে যাবে। কিন্তু এই যে রিপোর্ট, যে প্রেসি রাইটিং যেটা দেওয়া ছিল, প্রেসি রাইটিংটা হয়নি, কাটাকুটি করেছে, ঠিক আছে। এটার জন্য অনেকটাই নাম্বার কম পেয়েছে, 15 পেয়েছে। তারপরে হচ্ছে যেটা ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন মোটামুটি করেছে, কিছু কিছু জায়গা ভুল আছে, সেগুলো আমি গোল করে দিয়েছি। তো এখানে মোটামুটি 14 পেয়েছে। গ্রামার পার্টে ভুল করেছে, ঠিক আছে, গ্রামার পার্টগুলোতে ভুল করেছে। ভয়েস টেন্সটা ঠিক করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস, যে যেগুলো হচ্ছে প্রেসি লেখা থাকবে, প্রেসি লেখাতে শুধু লিখে দিলেই হবে না, ঠিক আছে, একটা মিনিংফুল যেন সেন্টেন্স আসে, ঠিক আছে, মিনিংফুল একটা সেন্টেন্স আসে, তবেই ঠিকঠাক নাম্বার পাওয়া যাবে। তো এই ক্যান্ডিডেট দেখে নাও যে এরকম যে 91 পেয়েছে, মোটামুটি ভালোই বলা ছিল। আর একটা জিনিস, যে হাতের লেখা, ঠিক আছে, যে হ্যান্ড রাইটিং, যে ব্যাপারটা, হ্যান্ড রাইটিংটাকে একটু ভালোভাবে, ভালোভাবে মানে কি, এটা তো একদিন আর তৈরি করা যায় না, কিন্তু যাদের হ্যান্ড রাইটিং খারাপ, তারা কিন্তু একটু স্পেস দিয়ে দিয়ে লিখবে। যেমন এই ক্যান্ডিডেটটা দেখাই, দেখো যে এর যে সেন্টেন্স গুলো আছে, ঠিক আছে, মানে এই যে ওয়ার্ড গুলো, লেখাগুলো, হ্যান্ড রাইটিংটা দেখো সুন্দর, মানে খুব একটা সুন্দর না হলেও বুঝতে অসুবিধা হয় না, বা মানে স্পেস দিয়ে দিয়ে লিখেছে। অর্থাৎ টিচারকে যেন কোশ্চেন, মানে আনসার পেপার চেক করার সময় কষ্ট করে যেন দেখতে না হয়, ঠিক আছে, কষ্ট করে যেন দেখতে না হয়, যে এইভাবে আমি কি দেখতে সুবিধা হয়েছে, একটা স্পেস দিয়ে দিয়ে ঠিকঠাক ভাবে লিখেছে। তো অনেকজন যেমন আরো একটা কিছু দেখাচ্ছে, এবার ভালোগুলো দেখালাম, খারাপ খারাপ হ্যান্ড রাইটিং গুলো দেখাই। এই যে এই হ্যান্ড রাইটিংটা একদম বাজে হ্যান্ড রাইটিং, মানে কি লিখেছে দেখো, যে হিউম্যান, ঠিক আছে, বিইংস, বোঝা যাচ্ছে, মানে খুব কষ্ট করে পড়তে হয়েছে। প্ল্যাটফর্ম, এমন PLAT একটার সঙ্গে একটা কি করে দিয়েছে, এইরকম ধরনের হ্যান্ড রাইটিং কিন্তু চলবে না। ঠিক আছে, খুব কষ্ট করে যদি দেখতে হয়, তাহলে কি হয়, অনেক সময় টিচার তোমার কত কষ্ট করে কেন দেখবে। তো এইরকম হ্যান্ড রাইটিং, একদম বাজে হ্যান্ড রাইটিং, এরকম চলবে না। অর্থাৎ আমরা গোদা বাংলায় জুড়িঙা না কি বলি, ওইভাবে জুড়িয়ে জুড়িয়ে ভাবে লিখলে হবে না, স্পেস দিয়ে দিয়ে লেখাটা ভালো। ঠিক আছে, এই যে ডিসঅর্ডার, এটা বুঝতে পারছি যে হ্যাঁ ডিসঅর্ডার, কিন্তু কোনটা ইয়েস আর কোনটা কি, এ কি করে বুঝবো? এইরকম বাজে হাতে লেখা হলে কিন্তু প্রচুর নাম্বার কমে যায়। এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা মনে হচ্ছে যে এটা ইয়েস কে বলবে, এটাকে ইয়েস কে বলবে। তো এইরকম হাতের লেখা যেন না হয়। ঠিক আছে, চলো এবার আমার আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিই। যে যেটা 1 নম্বর যে কোশ্চেনটা দিয়েছিলাম, অর্থাৎ রিপোর্ট রাইটিংটা লেখা, এই রিপোর্ট রাইটিংটা ভালো করে লিখে দিতে হবে, মানে এমনিতে পরীক্ষাতে হয়তো এরকম ধরনের টপিক আসতে পারে, সেই কারণের জন্য এখন লিখিনি তাড়াহুড়ো করে, ওটা ভালো করে তথ্য দিয়ে লেখাতে হবে, সেজন্য পরে দেওয়া হবে। আর 2 নম্বরে যে প্রেসি রাইটিংটা ছিল, সেটা দেখো। 2 নম্বরে প্রেসি রাইটিংটা একটু পড়ে নিই, দিয়ে আনসারটা বলছি, যে রাইট এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ: political rights without economic benefits are of no use. Freedom of speech is an empty phrase for a man who has no work. A poor man becomes a slave to anybody. A man without work has to beg or borrow, to steal or starve. Rights are social conditions without which man cannot develop himself. Certain economic rights provide the very minimum without which political rights become meaningless. The connection between the two is very close indeed. তার মানে এখানে এটাই বলতে চেয়েছে যে অর্থনৈতিক যে ক্ষমতা বা অর্থনৈতিক অধিকার ছাড়া, ঠিক আছে, রাজনৈতিক অধিকার হচ্ছে গুরুত্বহীন, রাজনৈতিক অধিকার দিয়ে কিছু হবে না। তার কারণটা হচ্ছে, একজন মানুষের রাজনৈতিক অধিকার আছে কিন্তু তার কাছে কোনো কাজ নেই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো কাজ না থাকলে হয় সে চুরি করবে, নাহলে ক্ষুধার্ত থাকবে, নাহলে তাকে ভিক্ষা করতে হবে। অর্থাৎ একটা মানুষের উন্নতির জন্য রাজনৈতিক অধিকারের সঙ্গে সঙ্গে কি হয়েছে, ইকোনমিক যে রাইট, সেটা থাকা উচিত। তো হচ্ছে পলিটিক্যাল রাইট ভার্সেস হচ্ছে ইকোনমিক রাইটস, ঠিক আছে, পলিটিক্যাল রাইটস ভার্সেস ইকোনমিক রাইটস, সেটা হচ্ছে টাইটেল বা শিরোনাম। লেখা কি লিখতে হবে, যে ইট ইজ এসেন্সিয়াল, এটা হয় প্রয়োজনীয়, ইট ইজ এসেন্সিয়াল ফর এভরি সিটিজেন টু হ্যাভ ফান্ডামেন্টাল রাইটস,
ফর ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইট ইজ এসেন্সিয়াল ফর এভরি সিটিজেন, মানে প্রত্যেকটা নাগরিকের থাকা প্রয়োজন, মৌলিক অধিকার, যে ফর ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নতির জন্য। উইদাউট ইকোনমিক রাইট, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি ছাড়া বা অধিকার ছাড়া, অনলি পলিটিক্যাল রাইট, শুধুমাত্র পলিটিক্যাল রাইট, ইজ ইনসিগনিফিক্যান্ট, গুরুত্বহীন। অ্যাকচুয়ালি দিজ টু আর ইন্টার রিলেটেড, এরা পরস্পরের কি হচ্ছে, সম্পর্ক, একের সঙ্গে যুক্ত আছে। পরের প্রশ্নে কি দিয়েছিলাম, যে ট্রান্সলেশন দিয়েছিলাম। এখানে একটা ট্রান্সলেশন দেখাচ্ছি, যে পাঠশালা বসে বৈকালে সব শুদ্ধ মোট 8-10টা ছেলে মেয়ে পড়িতে আসে। দেখো এটা পুরোটাই কিন্তু যে প্রেজেন্ট ইনডিফিনিট, সাধারণ প্রতিদিনের ঘটনা বলেছে, যে পাঠশালা বিকেলে বসে সব শুদ্ধ 8-10টা ছেলে মেয়ে পড়তে আসে, সকলেই মাদুরানি আছে, শুধু অপর মাদুর নাই। তো কিভাবে লিখতে হবে, যে দা স্কুল, এখানে পাঠশালা বসেছে মানে কি করবে, স্কুল বলতে পারো বা ক্লাস বলতে পারো, তাই যে দা স্কুল স্টার্টস ইন দা আফটারনুন, শুরু হয়, সব মিলে 8-10টা ছেলে মেয়ে পড়তে আসে, অর্থাৎ অল টুগেদার। ঠিক আছে, এল অল, আলাদা করে টুগেদার লিখবে, অল টুগেদার 8 or 10 স্টুডেন্টস কাম টু স্টাডি, পড়তে আসে। কিন্তু এইভাবে তোমাকে লিখতে হবে, এখানে আর দেখানো সব সম্ভব নয়, মানে দেখিয়ে দিচ্ছি। গ্রামার যেগুলো সেগুলো সব লেখা আছে। আর যারা হচ্ছে পেড কোর্স নিতে চাইছো, তোমরা নিলে তো এই সমস্ত কোর্সের সঙ্গে সঙ্গে এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে পেপারগুলো চেক করে নিতে পারবে। পেপার 1 মানে কি কি করানো হবে বলে দিচ্ছি, যে যেখানে জিকে পেপার ডেসক্রিপটিভ সহ শর্ট, ঠিক আছে, ডেসক্রিপটিভ সহ শর্ট জিকে যেটা আছে সেটা করানো হবে। পেপার 2 যেটা হচ্ছে ইংলিশ পেপার, এখানে প্রেসি এসে, এই প্রেসি, তারপরে রিপোর্ট, ট্রান্সলেশন, সেই সঙ্গে গ্রামার পার্টে সবকিছু করানো হবে। তারপরে বাংলার ক্ষেত্রে সেম একই জিনিস।